নমস্কার বন্ধুরা, উই লার্ন ইনভেস্টিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কি ফ্যান্টাসি ক্রিকেট খেলেন বা অনলাইনের আমি? ভাবুন তো, যদি একদিন সকালে উঠে শোনেন যে এই সব গেম ব্যান হয়ে গেছে। হ্যাঁ, ঠিক এটাই হতে পারে ভারতের নতুন অনলাইন গেমিং বিল 2025-এর ফলে। এখন আপনারা ভাবতেই পারেন, একটা গেমিং বিলের সাথে ইনভেস্টিংয়ের কি সম্পর্ক? সম্পর্কটা খুব গভীর। এটা শুধু একটা খেলা বন্ধ হওয়ার ব্যাপার নয়, এর সাথে জড়িয়ে আছে হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট, লক্ষ লক্ষ চাকরি আর দেশের অন্যতম দ্রুত বাড়তে থাকা একটা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ। আজকের ভিডিওতে আমরা এই বিলের প্রত্যেকটা দিক, ভালো মন্দ, বিতর্ক সবকিছু সহজ ভাষায় আলোচনা করব, যাতে আপনি একজন নাগরিক এবং একজন ইনভেস্টর হিসেবে পুরো ছবিটা পরিষ্কারভাবে বুঝতে পারেন। সো স্টে উইথ আস টিল দি এন্ড। চলুন শুরু করা যাক। প্রথমে একটু বোঝা যাক, এই অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি ভারতে এত বড় হলো কি করে। সূত্র বলছে 2000 সাল নাগাদ পিসি গেমিং দিয়ে শুরু, কিন্তু আসল গ্রোথ তো অনেক পরে। ঠিক তাই, আসল পরিবর্তনটা আসে মূলত দুটো জিনিসের হাত ধরে। একটা হলো সস্তা স্মার্টফোন আর দ্বিতীয়টা সহজ ডিজিটাল পেমেন্ট। বিশেষ করে 2016 সালে ইউপিআই আসার পর। ওহ আচ্ছা। গেমিংটা আর শুধু শহরের বসার ঘরের বিনোদন থাকলো না, একেবারে হাতে হাতে চলে গেল দেশের কোনায় কোনায়। একটা ডেটা দেখলাম, FY23 নাগাদ নাকি 94% গেমার মোবাইলেই খেলতো। 94%? ভাবা যায়? হ্যাঁ, এটা একটা মোবাইল ফার্স্ট বিপ্লব বলা যেতে পারে। আর এই বিপ্লবের সঙ্গেই তো এলো রিয়েল মানি গেমিং, আরএমজি। পয়সা দিয়ে খেলার ব্যাপারটা, ফ্যান্টাসি স্পোর্টস, রামি, পোকার, এগুলোই তো বাজার ধরে নিল একেবারে। পরিসংখ্যানটা দেখলেই বোঝা যায়, FY23-তে ভারতের মোট অনলাইন গেমিং বাজার ছিল প্রায় 16,428 কোটি টাকা। তার 83% আসছিল এই আরএমজি থেকে। আর 2024-এ এই শেয়ারটা বেড়ে দাঁড়ায় প্রায় 85.7%-এ। বাজারে প্রায় পুরো নিয়ন্ত্রণটা এদের হাতে। হ্যাঁ, বলতে গেলে তাই। প্রতি 10 টাকার মধ্যে প্রায় 8.5 টাকায় আসছে এই ধরনের গেম থেকে। আর ব্যবহারকারী প্রায় 155 মিলিয়ন। যদিও মোট অনলাইন গেমের ভারতে এখন প্রায় 488 মিলিয়ন 2024-এর হিসাবে। বিরাট সংখ্যা। কিন্তু এই আরএমজি মডেলটা সবসময় একটু আইনি দিক থেকে ধূসর এলাকায় ছিল। কারণ কোনটা দক্ষতার খেলা স্কিল, আর কোনটা ভাগ্যের খেলা চান্স, এই বিতর্কটা তো চলতেই থেকেছে। এখানেই কি সরকারের এন্ট্রি? এত বড় বাজার, এত ব্যবহারকারী, সরকার হঠাৎ এত কঠোর পদক্ষেপের কথা ভাবছে কেন? কারণটা কি বলছে সূত্রগুলো? সরকার মূলত কয়েকটা বেশ গম্ভীর বিষয়ের উপর জোর দিচ্ছে। প্রথমত, সামাজিক এবং মানসিক ক্ষতি, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে আর্থিক ক্ষতির ব্যাপারটা। হ্যাঁ, এটা তো শোনা যায়। একটা সরকারি হিসেবেই বলা হচ্ছে, বছরে নাকি প্রায় 20,000 কোটি টাকা সাধারণ মানুষ এই গেমগুলোতে হারায়। 20,000 কোটি? হ্যাঁ, এর সঙ্গে জুড়ে আছে গেমিংয়ের নেশা, আসক্তি, মানসিক স্বাস্থ্যের অবনতি, এমনকি আত্মহত্যার মতো ঘটনাও। খুবই সিরিয়াস। এই বিষয়গুলো সামনে আনা হয়েছে। সরকার এটাকে একটা সামাজিক সিদ্ধান্ত হিসেবেই দেখছে। অর্থনৈতিক দিকটার চেয়ে জনস্বাস্থ্য আর সামাজিক সুরক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আর কি। বেশ, তাহলে বিলের একেবারে কোরে কি আছে? খেলাগুলোকে যে দুটো ভাগে ভাগ করার কথা হচ্ছে, সেটা যদি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, এটাই বিলের মূল জায়গাটা। একদিকে সরকার উৎসাহ দিচ্ছে ই স্পোর্টকে, যেগুলো সংগঠিত, প্রতিযোগিতামূলক, মূলত দক্ষতার খেলা। সেখানে পুরস্কার জেতা যায়, কিন্তু সরাসরি টাকা বাজি ধরে খেলা হয় না। আচ্ছা। আর আছে অনলাইন সোশ্যাল গেম। এটা মূলত বিনোদনের জন্য বা স্কিল বাড়ানোর জন্য। হয়তো একটা সাবস্ক্রিপশন ফি থাকতে পারে, কিন্তু খেলার মাধ্যমে সরাসরি টাকা জেতার সুযোগ নেই। এই দুটোকে বৈধ রাখা হচ্ছে। আর অন্য দিকটা, যেটাকে নিষিদ্ধ করা হচ্ছে? অন্যদিকে আছে অনলাইন মানি গেম। এই সংজ্ঞাটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো অনলাইন গেম যেখানে খেলোয়াড় টাকা বা অন্য কোনো মূল্যবান জিনিস স্টেক দিয়ে ঢুকছে, আর জেতার পর টাকা বা মূল্যবান কিছু পাওয়ার আশা রাখছে। সেই সবগুলোই নিষিদ্ধ? হ্যাঁ, সেই সমস্ত গেমকেই নিষিদ্ধ করা হচ্ছে। আর সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল বিষয় হলো, এই নিষেধাজ্ঞা জারি করার ক্ষেত্রে খেলাটা দক্ষতার হোক বা ভাগ্যের, সেটা আর আলাদা করে দেখা হচ্ছে না। ও, তার আগে যে সুপ্রিম কোর্টের কিছু রায় ছিল,
যেখানে স্কিলের খেলাগুলোকে ছাড় দেওয়া হয়েছিল। এই বিল সেই রায়গুলোকে কার্যত বাতিল করে দিচ্ছে। এটাই মূল বিতর্কের জায়গা। তার মানে তো রমি বা ফ্যান্টাসি স্পোর্টসের মতো জনপ্রিয় গেমগুলো এর আওতায় চলে আসবে, যদি টাকা দিয়ে খেলার ব্যাপার থাকে। ঠিক তাই, যদি টাকা দিয়ে খেলার বিনিময়ে টাকা জেতার সুযোগ থাকে, তবে সেগুলো অনলাইন মানি গেম হিসেবেই ধরা হবে এবং নিষিদ্ধ হবে। আর এটাই ইন্ডাস্ট্রির প্রধান ভয়ের কারণ। বোঝা গেল। আর এই নিয়ম ভাঙলে শাস্তির ব্যাপারটা, একটা ন্যাশনাল অনলাইন গেমিং অথরিটি তৈরির কথাও তো আছে। হ্যাঁ, একটা জাতীয় কর্তৃপক্ষ বা অথরিটি গঠনের প্রস্তাব আছে নিয়মগুলো কার্যকর করার জন্য। আর শাস্তির বিধান বেশ কড়া। শুধু গেম অপারেটররা নয়, বিজ্ঞাপনদাতারাও? হ্যাঁ, যারা বিজ্ঞাপন দেবে বা আর্থিক লেনদেনে সাহায্য করবে, মানে পেমেন্ট গেটওয়েগুলো, তারাও শাস্তির আওতায় পড়বে। অপারেটরদের জন্য 3 বছর পর্যন্ত জেল আর কি, এবং অথবা 1 কোটি টাকা ফাইন। বাপরে। বিজ্ঞাপনদাতাদের জন্য 2 বছর পর্যন্ত জেল এবং অথবা 50 লক্ষ টাকা ফাইন। এমনকি আর্থিক মধ্যস্থতাকারীদের জন্য একই রকম শাস্তির প্রস্তাব। কিন্তু খেলোয়াড়দের কি হবে? না, খেলোয়াড়দের কিন্তু অপরাধী হিসেবে দেখা হচ্ছে না, তাদের শিকার বা ভিকটিম হিসেবে গণ্য করা হচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। স্বাভাবিকভাবে এই বিল নিয়ে তো মারাত্মক প্রতিক্রিয়া হয়েছে। একদিকে সরকার বলছে জনস্বাস্থ্য, অন্যদিকে গেমিং ইন্ডাস্ট্রি প্রায় পথে বসার আশঙ্কা করছে। তাদের প্রধান যুক্তিগুলো কি কি? দেখুন, গেমিং ইন্ডাস্ট্রির যে সংস্থাগুলো আছে, AIGF, EGF, FFIS, এরা সবাই মিলে প্রায় এক সুরেই বলছে এটা শিল্পের জন্য মৃত্যু ঘণ্টা। তাদের আশঙ্কাগুলো বেশ মারাত্মক। যেমন 2 লক্ষের বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ চাকরি চলে যেতে পারে, 400-র বেশি স্টার্টআপ বা কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে। 400-র বেশি? হ্যাঁ, সরকারের বছরে প্রায় 20,000 কোটি টাকার ট্যাক্স রেভিনিউ লস হতে পারে, আর প্রায় 25,000 কোটি টাকার বিদেশি বিনিয়োগ বা FDI আটকে যেতে পারে বা ফেরত চলে যেতে পারে। 25,000 কোটি টাকার FDI, এটা তো বিশাল অঙ্ক। তাদের মূল ভয়টা ঠিক কোথায়? মানে এই নিষেধাজ্ঞার ফলে কি হবে বলে তারা মনে করছে? তাদের প্রধান যুক্তিটা হলো, এরকম একটা কমপ্লিট ব্যান বা নিষেধাজ্ঞা এলে ব্যবহারকারীরা রাতারাতি অবৈধ অফশোর বেটিং বা গেমিং প্ল্যাটফর্মের দিকে চলে যাবে, যেগুলো ভারতের আইনের বাইরে। একদম। সেই অফশোর সাইটগুলো তো ভারতের আইন মানে না, কোনো নিয়ম মানে না, ট্যাক্স দেয় না, ব্যবহারকারীদের সুরক্ষারও কোনো ব্যবস্থা নেই। ফলে সমস্যাটা কমবে না, বরং আরও অনিয়ন্ত্রিত আর বিপজ্জনক হয়ে উঠবে। এই যুক্তির কি কোনো ভিত্তি আছে? ব্যবহারকারী বা খেলোয়াড়দের দিক থেকে কি প্রতিক্রিয়া আসছে? যারা প্রফেশনাল গেমার, মানে যারা স্পোর্টস বা এমনকি RMG খেলে রোজগার করতেন, তারা তো স্বাভাবিকভাবেই খুব চিন্তিত। আর সাধারণ ব্যবহারকারীদের মধ্যেও একটা বড় অংশ এটাই আশঙ্কা করছে যে বৈধ জায়গা বন্ধ হয়ে গেলে তারা ওই অনিয়ন্ত্রিত অফশোর সাইটে যেতে বাধ্য হবে। সেখানে তো প্রতারণার ঝুঁকি অনেক বেশি। ঠিক। আর একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটু কম আলোচিত বিষয় হলো লুট বক্স। লুট বক্স সেটা কি জিনিস? লুট বক্স হলো খেলার মধ্যে থাকা এক ধরনের ভার্চুয়াল বাক্স বা আইটেম। খেলোয়াড়রা টাকা দিয়ে কেনে বা খেলার মাধ্যমে পায়, কিন্তু ভেতরে কি পুরস্কার আছে সেটা আগে থেকে জানা যায় না, অনেকটা লটারির মতো। ও, মানে ওটাও তো একরকম জুয়া তাহলে? হ্যাঁ, সেই বিতর্ক আছে। এই মেকানিজম কিন্তু সরকার যেগুলোকে অনুমতি দিচ্ছে সেই সোশ্যাল গেমিংয়ের মধ্যেও থাকতে পারে। বিল কিন্তু এই লুট বক্স নিয়ে বিশেষ কিছু বলছে না। এটা ভবিষ্যতে নতুন করে আসক্তি বা আর্থিক ক্ষতির কারণ হতে পারে। ইন্টারেস্টিং পয়েন্ট। তাহলে চলুন প্রভাবগুলো আরেকটু গুছিয়ে দেখি। একদিকে অর্থনৈতিক ক্ষতি, কোন কোন সেক্টরের প্রভাবটা পড়বে? প্রভাবটা তো মানে অনেক দিকেই পড়বে। প্রথমত RMG সেক্টর, যেটা বাজারের 85.7%, মানে প্রায় 27,438 কোটি টাকার বাজার, সেটা কার্যত বন্ধ হয়ে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে ফিনটেক সেক্টরে, বিশেষ করে পেমেন্ট গেটওয়েগুলোর ওপর। হ্যাঁ, তাদের তো লেনদেন কমে যাবে। অমচন কমে যাবে। অনুমান করা হচ্ছে তাদের মাসিক লেনদেন 20,000 থেকে 30,000 কোটি টাকা কমে যেতে পারে। বিজ্ঞাপন শিল্পে প্রায় $2 বিলিয়ন ক্ষতি হতে পারে, কারণ গেমিং কোম্পানিগুলো বিজ্ঞাপনে প্রচুর খরচ করত। IPL এর মতো বড় ইভেন্টের স্পন্সরশিপেও প্রভাব পড়বে। ঠিক। আর সরকারের ট্যাক্স আদায় বছরে প্রায় 20,000 কোটি টাকা কমতে পারে, GST এবং অন্যান্য কর মিলিয়ে। FDI এর উপর নেগেটিভ প্রভাব তো আগেই বললাম। কিন্তু উল্টো দিকে সরকার তো বলছে স্পোর্টস আর সোশ্যাল গেমিং বাড়বে। সেটা কি এই ক্ষতি পূরণ করতে পারবে, মানে অর্থনৈতিক দিক থেকে?
হ্যাঁ, সরকার এবং কিছু বিশ্লেষক আশা করছেন যে ই স্পোর্টস এবং সোশ্যাল গেমিং সেক্টর বাড়বে। যেমন একটা পূর্বাভাস বলছে ভারতের ই স্পোর্টস বাজার 2023 সালের মধ্যে $1 বিলিয়ন ছাড়াতে পারে। মানে CAGR বা চক্রবৃদ্ধি হারে বার্ষিক বৃদ্ধি প্রায় 18.4%। সেটা তো ভালো গ্রোথ। হ্যাঁ, গ্রোথ ভালো। সরকার চাইছে RMG থেকে যে মেধা বা পুঁজিটা বেরোবে সেটা এই ক্ষেত্রগুলোতে আসুক। কিন্তু প্রশ্ন হলো, যে সেক্টরটা বাজারের 85%-এর বেশি ছিল তার ক্ষতি কি এই তুলনামূলকভাবে ছোট সেক্টরগুলো পূরণ করতে পারবে, বিশেষ করে এত তাড়াতাড়ি? সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু এবার আসি মানবিক দিকটায়। সরকার যে কারণগুলো দেখাচ্ছে, আর্থিক ক্ষতি, আত্মহত্যা, মানসিক স্বাস্থ্য, এই সমস্যাগুলো কি সত্যি এতটা সিরিয়াস? সূত্রগুলো কি বলছে? পরিসংখ্যান কিন্তু বেশ উদ্বেগজনক। যেমন একটা তথ্যে কর্ণাটকের কথা বলা হয়েছে। সেখানে শুধু 2023 সাল থেকে 32টা আত্মহত্যার ঘটনা রেজিস্টার হয়েছে, যার সাথে অনলাইন গেমিংয়ে আর্থিক ক্ষতির যোগসূত্র পাওয়া গেছে। 32টা? শুধু একটা রাজ্যে? হ্যাঁ, ভারতে গেমিং আসক্তি বা ইন্টারনেট গেমিং ডিসঅর্ডার এটা একটা স্বীকৃত মানসিক স্বাস্থ্য সমস্যা। এর প্রবণতা নিয়ে বিভিন্ন গবেষণায় কিশোর কিশোরীদের মধ্যে 1.3% থেকে 19.9% পর্যন্ত হার দেখা গেছে। অনেক বেশি। হ্যাঁ, এটা তাদের পড়াশোনা, সামাজিক জীবন, মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। আর সরকারের দেওয়া তথ্য অনুযায়ী বছরে 45 কোটি মানুষ নাকি সম্মিলিতভাবে প্রায় 20,000 কোটি টাকা হারায় এই অনলাইন গেমিংয়ে। কাজেই জনস্বাস্থ্য সংকটটা কিন্তু বাস্তব। কিন্তু এখানেই তো সেই উভয় সংকট, তাই না? একদিকে জনস্বাস্থ্য রক্ষা করতে হবে, অন্যদিকে এই বিশাল কালোবাজারের ঝুঁকি। আপনি আগেই বলছিলেন অফশোর প্ল্যাটফর্মের কথা। এই ঝুঁকিটা ঠিক কতটা বড়? এটা সম্ভবত এই বিলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিভিন্ন সূত্র অনুযায়ী এখনই, মানে বিল আসার আগেই, বছরে প্রায় $100 বিলিয়ন। $100 বিলিয়ন, মানে প্রায় 8 লক্ষ কোটি টাকার বেশি। হ্যাঁ, এত টাকা ভারতীয়দের থেকে অবৈধ অফশোর গেমিং আর বেটিং সাইটে চলে যায়। ভাবুন একবার অঙ্কটা। অবিশ্বাস্য। এই বিল যদি দেশীয় বৈধ RMG বন্ধ করে দেয়, তাহলে এই $100 বিলিয়ন অঙ্কটা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। কারণ চাহিদাটা তো আর রাতারাতি হাওয়া হয়ে যাবে না। ঠিক, লোকে বিকল্প খুঁজবে। আর সেই বিকল্প হবে এই অনিয়ন্ত্রিত, অসুরক্ষিত অফশোর প্ল্যাটফর্ম। এর ফলে সরকারের ট্যাক্স লস তো হবেই, ব্যবহারকারীদের প্রতারিত হওয়া বা আরও বেশি আসক্ত হয়ে পড়ার ঝুঁকিও বাড়বে। আর মানি লন্ডারিংয়ের পথ আরও সহজ হবে। তাহলে কি নিষেধাজ্ঞা কোনো সমাধান নয়? অন্য দেশে কি অভিজ্ঞতা হয়েছে? তারা কিভাবে এই বিষয়টাকে সামলানোর চেষ্টা করেছে? হ্যাঁ, আন্তর্জাতিক অভিজ্ঞতাগুলো দেখা খুব জরুরি। যেমন ধরুন চীন, তারা খুব কঠোর নীতি নিয়েছে। নাবালকদের গেমিংয়ের সময় বেঁধে দিয়েছে সপ্তাহে মাত্র কয়েক ঘন্টা। রিয়েল নেম ভেরিফিকেশন চালু করেছে। কিন্তু সেটা কি কাজ করছে? বাস্তবে দেখা যাচ্ছে ব্যবহারকারীরা ঠিক ফাঁকফোকর খুঁজে নিচ্ছে, যেমন বাবা মায়ের আইডি ব্যবহার করছে। আর একটা মজার জিনিস দেখা গেছে, চীনে গেমিংয়ের উপর কড়াকড়ি বাড়ায় কিশোর কিশোরীদের মধ্যে শর্ট ভিডিও দেখার নেশা মারাত্মকভাবে বেড়ে গেছে। মানে একটা ছাড়লে আরেকটা ধরছে আর কি। হ্যাঁ, একটা ডিজিটাল আসক্তি কমলে আর একটা বাড়ছে। আর দক্ষিণ কোরিয়ার উদাহরণটা? দক্ষিণ কোরিয়া 2011 সালে একটা আইন এনেছিল, শাটডাউন ল। মধ্যরাত থেকে সকাল 6টা পর্যন্ত 16 বছরের কম বয়সীদের অনলাইন গেমিং বন্ধ। কিন্তু এক দশক পর 2021 সালে তারা নিজেরাই এই আইন তুলে নেয়। কেন? কারণ তারা বুঝতে পারে এটা অকার্যকর। ব্যবহারকারীরা ঠিক এড়ানোর পথ বার করে ফেলেছিল, আর এটা গেমিং ইন্ডাস্ট্রিকেও ক্ষতি করছিল। এখন তারা নিষেধাজ্ঞার বদলে স্বচ্ছতার উপর জোর দিচ্ছে, যেমন লুট বক্সের প্রবাবিলিটি জানানো, ব্যবহারকারী সুরক্ষার উপর জোর দেওয়া, এইগুলো। এই উদাহরণগুলো থেকে ভারত কি শিখতে পারে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু প্রথমত মনে হচ্ছে সম্পূর্ণ নিষেধাজ্ঞা বা প্রহিবিশন ডিজিটাল যুগে কার্যকর করা খুব কঠিন। ব্যবহারকারীরা ঠিক বিকল্প পথ খুঁজে নেয়, VPN, ক্রিপ্টোকারেন্সি, আরও কত কি। ঠিক। দ্বিতীয়ত, অতিরিক্ত কঠোরতা হয়তো দেশীয় বৈধ শিল্পকে শেষ করে দেবে, কিন্তু মূল সমস্যার হয়তো সমাধান হবে না। উল্টে সমস্যাটা কালোবাজারে চলে যেতে পারে, যেমনটা দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে দেখা গেল। তৃতীয়ত,
একটা সমস্যা আটকাতে গিয়ে অন্য সমস্যা তৈরি হতে পারে, বা কিছু জরুরি দিক হয়তো দেখাই হলো না। যেমন ভারতের বিল আরএমজি বন্ধ করলেও ওই লুট বক্সের মতো বিষয়গুলো নিয়ে প্রায় নীরব। সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ জটিল লাগছে। তাহলে আগামী ৫-১০ বছরে কি হতে পারে? সূত্রগুলোতে কি কোনো সম্ভাব্য চিত্র বা সিনারিও তুলে ধরা হয়েছে? হ্যাঁ, কয়েকটা সম্ভাব্য ভবিষ্যতের কথা ভাবা হচ্ছে, মানে ৩টে সিনারিও মূলত। কি কি? একটা হলো সেরা পরিস্থিতি, বেস্ট কেস। সরকার খুব সফলভাবে দেশীয় এবং অফশোর অবৈধ প্ল্যাটফর্ম দুটোকেই নিয়ন্ত্রণ করতে পারল। সেক্ষেত্রে সামাজিক ক্ষতি মানে আসক্তি, আর্থিক ক্ষতি কমবে। ই স্পোর্টস আর সোশ্যাল গেমিং দ্রুত বেড়ে অর্থনৈতিক ক্ষতিটা কিছুটা পুষিয়ে দেবে। এটা বেশ অপটিমিস্টিক একটা ভিউ। আচ্ছা, আর দ্বিতীয়টা হলো সাধারণ পরিস্থিতি, বেস কেস। দেশীয় আরএমজি বন্ধ হলো, কিন্তু অফশোর গ্রে মার্কেট চলতেই থাকলো, হয়তো কিছুটা কমলো। সামাজিক ক্ষতির কিছুটা উন্নতি হলো, কিন্তু পুরোপুরি নয়। অর্থনৈতিক ক্ষতি বেশ ভালো রকম হলো, ট্যাক্স আদায় কমলো, ই স্পোর্টস বাড়লো, কিন্তু আরএমজির জায়গাটা নিতে পারল না। এটাই হয়তো সবচেয়ে বাস্তবসম্মত আশঙ্কা। মনে হচ্ছে এটাই হওয়ার সম্ভাবনা বেশি। আর তৃতীয়টা হলো খারাপ পরিস্থিতি, ওয়ার্স্ট কেস। দেশীয় বৈধ শিল্প পুরো ধ্বংস হয়ে গেল, কিন্তু ব্যবহারকারীরা ব্যাপক হারে অফশোর কালোবাজারের দিকে চলে গেল, যেটা আরও ফুলে ফেপে উঠল। ভিপিএন, ক্রিপ্টোকারেন্সির ব্যবহার বাড়ল, টাকা ট্র্যাক করা কঠিন হলো, ব্যবহারকারীদের সুরক্ষা কমল, আর্থিক ক্ষতি আর অর্থ পাচার বাড়ল। এক্ষেত্রে বিলটা কার্যত ব্যর্থ প্রমাণ হলো আর কি। এই পরিস্থিতিতে বিভিন্ন পক্ষের কি করণীয়? মানে সূত্রগুলোতে কি কোনো সুপারিশও আছে? ধরুন, নীতি নির্ধারকদের জন্য কি পরামর্শ? হবে আন্তর্জাতিক সহযোগিতা লাগবে। যে ন্যাশনাল অনলাইন গেমিং অথরিটির কথা বলা হচ্ছে, তাকে প্রাকৃতিক ক্ষমতা আর স্বাধীনতা দিতে হবে। ঠিক। আর বিলের প্রভাবটা বোঝার জন্য লং টার্ম নিরপেক্ষ গবেষণা চালিয়ে যেতে হবে। আর ওই লুট বক্সের মতো বিষয়গুলো, যেগুলো বৈধ গেমিংয়ের মধ্যেও ঝুঁকি তৈরি করতে পারে, সেগুলোকে দেখে প্রয়োজনে নিয়ন্ত্রণ করতে হবে। আর গেমিং ইন্ডাস্ট্রির নিজেদের কি করার আছে? তাদের তো মডেলটাই পাল্টে ফেলতে হবে। একদম। তাদেরই পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকতে হলে খুব দ্রুত ইনোভেট করতে হবে। ই স্পোর্টস এবং সোশ্যাল গেমিংয়ে নতুনত্ব আনতে হবে। আর সবচেয়ে জরুরি হলো দায়িত্বশীল গেমিং বা রেসপন্সিবল গেমিংয়ের চর্চাটাকে খুব গুরুত্ব দিতে হবে। যেমন বিজ্ঞাপন বা সাবস্ক্রিপশন মডেল। আর আমরা, মানে শিক্ষাবিদ, নাগরিক সমাজ, সাধারণ ব্যবহারকারী হিসেবে আমাদেরই বা কি করণীয়? এখানে কয়েকটা খুব জরুরি ভূমিকা আছে। প্রথমত, ডিজিটাল আর ফিনান্সিয়াল লিটারেসি বাড়ানো। অনলাইন গেমিং বা বেটিংয়ের ঝুঁকি কি, প্রেডেটরি লোন অ্যাপস থেকে সাবধান থাকা, নিরাপদ অনলাইন লেনদেন, এই বিষয়গুলো স্কুল কারিকুলামে আনা বা জনসচেতনতা তৈরি করা খুব দরকার। হ্যাঁ, এটা খুব জরুরি। দ্বিতীয়ত, গেমিং আসক্তিতে যারা ভুগছে তাদের জন্য সাপোর্টের ব্যবস্থা করা। হেল্পলাইন, কাউন্সেলিং সেন্টার, এগুলো আরও সহজলভ্য করতে হবে। তৃতীয়ত, পরিবারের সমাজে একটা সুষম ডিজিটাল লাইফস্টাইল বা ডিজিটাল ওয়েলবিইংয়ের প্রচার করা, মানে অনলাইন আর অফলাইন জীবনের মধ্যে একটা হেলদি ব্যালেন্স রাখা। আর ব্যবহারকারীদের নিজেদেরও সচেতন হতে হবে, তাই না? অবশ্যই। খেলার জন্য সময় আর অর্থের একটা সীমা ঠিক করা, আর সমস্যা মনে হলে সাহায্য চাইতে লজ্জা না পাওয়া, এগুলো খুব দরকার। তাহলে মুদ্রা কথা হলো, ভারতের অনলাইন গেমিং বিল 2025 একটা অত্যন্ত জটিল মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে যেমন কোটি কোটি মানুষের, বিশেষ করে তরুণদের আর্থিক ও মানসিক স্বাস্থ্য রক্ষার মতো একটা মহৎ উদ্দেশ্য আছে, তেমনি অন্যদিকে লক্ষ লক্ষ চাকরি, হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আর একটা গোটা বার্জেনিং ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ জড়িয়ে আছে। এর সাফল্য বা ব্যর্থতা নির্ভর করবে অনেকগুলো ফ্যাক্টরের উপর। কতটা কার্যকরভাবে অফশোর বাজারকে কন্ট্রোল করা যায়, অনুমোদিত গেমিং সেক্টর কতটা দায়িত্বশীলভাবে আর ইনোভেটিভলি এগোতে পারে, আর ব্যবহারকারীরা কতটা সচেতন হতে পারে। একদম। কিন্তু সবচেয়ে মৌলিক প্রশ্নটা হয়তো এটাই থেকে যাচ্ছে, এরকম ফাস্ট চেঞ্জিং ডিজিটাল দুনিয়ায় নিছক আইন বা নিষেধাজ্ঞা দিয়ে কি সত্যিই লাগাম টানা সম্ভব? নাকি স্বচ্ছতা বাড়ানো, ব্যবহারকারীদের শিক্ষা আর ক্ষমতায়ন আর ইন্ডাস্ট্রির নিজেদের নিয়ন্ত্রণ, এই পথগুলো লং টার্মে বেশি কার্যকর হবে? উত্তরটা হয়তো সময়ই বলবে। আজকের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি। আশা করি ভারতের অনলাইন গেমিং বিল 2025 আর এর সম্ভাব্য সুদূরপ্রসারী প্রভাব নিয়ে একটা সামগ্রিক এবং স্পষ্ট ধারণা আমরা তুলে ধরতে পারলাম।